কমেছে করোনার নমুনা পরীক্ষা, ঝুঁকিপূর্ণ বলছেন বিশেষজ্ঞরা। র্যাপিড কিট চালুর পরামর্শ। বন্যপ্রাণী থেকে ছড়াচ্ছে নতুন নতুন ভাইরাস। করোনা সহ 25 বছরে ছড়িয়েছে 35টি রোগ। মায়ের কবরে চিরনিদ্রায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে নদ নদীর পানি আবারও বাড়ছে। সিলেট সুনামগঞ্জে বন্যার অবনতি। সীমিত পরিসরে চালু হলেও গতি নেই চামড়া শিল্পনগরে। রপ্তানি না হওয়ায় চামড়ার স্তূপ। এক ঘন্টার বিরতির সংবাদ দুপুরে সবাইকে স্বাগত জানাচ্ছি দোলা ডলরেস। শিরোনামগুলি বলছিলাম, এবারে জানিয়ে দিচ্ছি পুরো খবর। গত কয়েকদিনে দেশে করোনা নমুনা সংগ্রহ ও পরীক্ষা কমেছে। তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে তাদের সক্ষমতার কোনো ঘাটতি নেই, বরং পরীক্ষার ফি নির্ধারণে অপ্রয়োজনীয় পরীক্ষা কমা ও বিভিন্ন জেলায় বন্যার কারণে নমুনা কম সংগ্রহ হচ্ছে। আর বিশেষজ্ঞরা বলছেন অফিস মার্কেট খুলে দেওয়ায় সংক্রমণ বাড়তে পারে। এই পরিস্থিতিতে নমুনা পরীক্ষা কমে যাওয়া ঝুঁকিপূর্ণ। গত 26 জুন সর্বোচ্চ 18,498টি করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। সেদিন শনাক্ত হয়েছে 3,868 জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 20.91%। এদিকে 8 জুলাই 15,672 পরীক্ষায় শনাক্ত হয়েছে 3,489 জন, অর্থাৎ 22.26% পজিটিভ। তুলনামূলক চিত্রে বোঝা যাচ্ছে এই সময়ে সংক্রমণের মাত্রা কমেনি, কিন্তু নমুনা পরীক্ষা কমেছে। 7 জুলাই পরীক্ষা হয়েছে 13,173, 6 জুলাই 14,245, 5 জুলাই 13,998, 4 জুলাই 14,772, 3 জুলাই 14,650টি পরীক্ষা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে করোনার নমুনা পরীক্ষায় তাদের সক্ষমতার কোনো ঘাটতি নেই। নমুনা পরীক্ষা এখন কম হচ্ছে, তার কারণ হিসেবে আমরা বলতে পারি যে আমাদের ছাড়পত্র দেওয়ার যে ক্রাইটেরিয়া আমরা ঠিক করে দিয়েছি, এখন সুস্থ হয়ে বাড়িতে ফেরার জন্য পরপর 2টি নমুনা পরীক্ষার প্রয়োজন হতো, সেটি লাগছে না। আমরা নমুনা পরীক্ষার জন্য ফি সংযুক্ত করায় অপ্রয়োজনীয় পরীক্ষার সংখ্যা কমেছে। আর যেটা হচ্ছে আমাদের বন্যা উপদ্রুত অঞ্চলগুলো থেকে আমাদের নমুনা সংগ্রহ কম। এখন পর্যাপ্ত কিট রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন অফিস, হাটবাজার, মার্কেট সব খুলে দেওয়া হয়েছে। এতে করোনার সংক্রমণ বেড়ে যাওয়াই স্বাভাবিক। এ পরিস্থিতিতে নমুনা পরীক্ষা কমে যাওয়া ঝুঁকিপূর্ণ। এই সময় যদি আমরা কোনো কারণে টেস্টের সংখ্যা কমিয়ে দেই, তাহলে এর পরিণাম কি হতে পারে? যে বেশ কিছু সংক্রমিত ব্যক্তি যাদেরকে আমরা শনাক্তকরণ করতে পারলাম না, তারা ভাববে যে আমরা তো ভালোই আছি, তাহলে তারা অন্যদের সাথে মেলামেশা করবে এবং অন্যদেরকেও সংক্রমিত করবে। এইভাবে উল্টো এখন যে ধারায় চলছি, তখন সংক্রমণের হারটা আরও অনেক বেড়ে যাবে। এই সময়ে করোনার পরীক্ষা বাড়ানোর জন্য দ্রুত র্যাপিড টেস্ট কিট ব্যবহারের তাগিদ বিশেষজ্ঞদের। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা শনাক্তে দ্রুত র্যাপিড টেস্ট চালুর সুপারিশ করেছে কোভিড-19 জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। এছাড়া পরীক্ষার সংখ্যা ও মান বাড়াতে শুধু একটি প্রতিষ্ঠানের কিট ব্যবহার না করে মানসম্মত কিটের তাগিদও দেওয়া হয়েছে। বলা হয়েছে ল্যাবের সংখ্যার চেয়ে সক্ষমতা বাড়ানোর কথা। এছাড়া ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রাম শহরে পশুর হাট না বসানোর সুপারিশও করেছে কমিটি। দেশের ৭৭টি ল্যাবে চলছে করোনা পরীক্ষা। প্রতি মাসেই বাড়ছে ল্যাব সংখ্যা। জাতীয় পরামর্শক কমিটি মনে করে পরীক্ষাগারের সংখ্যার চেয়ে সক্ষমতা বাড়ানোর প্রয়োজনই বেশি। আর এজন্য অটো এক্সট্রাকশন মেশিন চালু ল্যাবে দক্ষ জনশক্তি নিয়োগের সুপারিশও তাদের। কমিটির 14তম অনলাইন সভার প্রস্তাবনায় বলা হয়েছে, এখন করোনা পরীক্ষার ফল পেতে লাগে 2 থেকে 7 দিন। এভাবে চললে রোগীর আইসোলেশন ও রোগ নিয়ন্ত্রণ সম্ভব নয়। তাই দ্রুত ফল দেওয়ার ব্যবস্থাও চেয়েছে তারা। এরই মধ্যে করোনা শনাক্তে র্যাপিড টেস্ট চালু করেছে নানা দেশ।
বাংলাদেশের নীতিমালা চূড়ান্ত হলেও আটকে আছে অনুমোদন। পরীক্ষার সুযোগ প্রান্তিক পর্যায়ে নিতে এ বিষয়ে দ্রুত সুরাহা চেয়েছে পরামর্শক কমিটি। পাশাপাশি সংক্রমণ প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার সুবিধায় দেওয়া হয়েছে অ্যান্টিবডি টেস্টের পরামর্শ। সক্ষমতা বৃদ্ধি এবং যদি নতুন আরটিপিসিআর মেশিন আছে সবগুলোই যথাযথ স্থানে দ্রুততার সাথে স্থাপন করে এই সার্ভিসটা চালু করা যায়। এইটা জাতীয় পরামর্শ কমিটি এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলে বিবেচনা করে। দেশের ল্যাবগুলোতে এখন ব্যবহার হচ্ছে শুধু একটি কোম্পানির কিট। এর মান নিয়ে প্রশ্ন থাকলেও তা থেকে সরে আসছে না স্বাস্থ্য বিভাগ। জাতীয় পরামর্শক কমিটির স্পষ্ট নির্দেশনা, একক কোম্পানির সরবরাহ ব্যবস্থা ভেঙে অধিকতর উন্নত ও সুলভ মূল্যের টেস্টিং কিটে পরীক্ষা করতে হবে। রিয়েজেন্ট বা কিটসের অভাব যাতে না হয় সেই জন্য আমাদের একটা পরামর্শ ছিল যে মাল্টিপল সোর্স থেকে মানে আমাদের যেন কিট সংগ্রহ করা হয়। তাহলে কি হবে যে অনেক সময় একটি সাপ্লাই সোর্স যদি সাপ্লাই করতে থাকে, কোনো সময় যদি একবার তার সাপ্লাই ব্যাহত হয় তাহলে দেখা যাবে যে আমাদের কিটসের সংখ্যাটা কমে গেছে। এছাড়া সংক্রমণ এড়াতে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রাম শহরে কোরবানির পশুর হাট বসানো ঠিক হবে না বলেও মনে করে কমিটি। রাস্তা যেগুলো আছে সেগুলোতে না বসাবার জন্য এবং এই গরু বিপণন যাতে অনলাইনে করার ব্যবস্থা করেন যে স্থানীয় সরকার মন্ত্রণালয়, এই ধরনের মোটা দাগে আমরা কিছু সুপারিশ মালা সরকারের কাছে প্রদান করেছি। পাশাপাশি ঈদের ছুটিতে এই 4 জেলা থেকে অন্য জায়গায় যাতায়াত বন্ধের পরামর্শ দেওয়া হয় কমিটির 14তম সভায়। রিজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে করোনা হাসপাতালে কমেছে রোগী ভর্তির সংখ্যা। সারা দেশে করোনা আক্রান্তদের জন্য সংরক্ষিত শয্যার একটা বড় অংশই ফাঁকা থাকছে। বিশেষজ্ঞরা বলছেন হাসপাতালে সেবা পাওয়া নিয়ে আস্থাহীনতা রোগী কমার বড় কারণ। সারা দেশে করোনা চিকিৎসার জন্য নির্ধারিত হাসপাতালগুলোতে সাধারণ শয্যা আছে 14,945টি। এছাড়া 394টি আইসিইউ শয্যা ছাড়াও ভেন্টিলেটর সুবিধা রয়েছে 359টি। কিন্তু শুক্রবার সারা দেশে হাসপাতালগুলোতে করোনা রোগী ভর্তি ছিল 4,361 জন। আগের কয়েকদিনের চিত্রও ছিল অনেকটা একই রকম। মে ও জুন মাসে দেশে করোনা সংক্রমণ বাড়ার পর হাসপাতালে শয্যা জোগাড় করতে হিমশিম খেতে হয় অনেককে। তবে এখন ফাঁকাই থাকছে বেশিরভাগ হাসপাতালের শয্যা। বেশিরভাগই দেখা যাচ্ছে যে তারা বাড়িতে থাকছেন, কারণ মৃদু মাঝারি উপসর্গ তাদের আসলে বাড়িতে কিন্তু ভালো চিকিৎসা হচ্ছে, তারা ফোনের মাধ্যমে টেলিমেডিসিন সেবাটা নিচ্ছে। আর যারা হবে যে সিভিয়ার জটিল আকার ধারণ করে তাদের ক্ষেত্রে হাসপাতালটা দরকার। এবং আমাদের নতুন গাইডলাইন অনুসারে যেটা বলা হয়েছে যে পরপর 3 দিন যদি কোনো জ্বর কাশি না থাকে ওষুধ ছাড়া, তাহলে তারা বাসা থাকতে পারবেন কোয়ারেন্টাইনে। সেই ক্ষেত্রে আমাদের হাসপাতাল চাপটা কিছুটা হলেও কমেছে। বিশেষজ্ঞরা বলছেন করোনায় যারা মারা যাচ্ছেন তাদের অনেককেই হাসপাতালে ভর্তির প্রয়োজন ছিল, কিন্তু হাসপাতালে চিকিৎসা না পাওয়ার আশঙ্কা ও আস্থাহীনতায় বাড়িতেই চিকিৎসা নেয়ার প্রবণতা তৈরি হয়েছে। উপসর্গ নিয়ে বাড়িতে মারা না গিয়ে এগুলিতে হাসপাতালে যাওয়া উচিত ছিল, কিন্তু তারা কিন্তু যায়নি। যে মানুষ আস্থা পাচ্ছে না যে হাসপাতালে গেলে যে সুযোগ সুবিধাগুলি তাদের পাওয়ার কথা সেইগুলি পাবে, একটা আস্থাহীনতা তাদের মধ্যে কাজ করতে। চিকিৎসকরা বলছেন করোনায় আক্রান্তদের বেশিরভাগেরই চিকিৎসা বাড়িতেই সম্ভব, তবে শ্বাসকষ্ট সহ জটিলতা দেখা দিলে দ্রুত হাসপাতালে ভর্তির পরামর্শ তাদের। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক অতিরিক্ত সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম। সকাল 9টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত 23 জুন করোনা শনাক্তের পর থেকে বগুড়ায় বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন আমিনুল ইসলাম। তবে তীব্র শ্বাসকষ্ট দেখা দেয় 29 জুন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় তাকে। হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডাক্তার আবু হেনা মোস্তফা কামাল জানান, করোনা পজিটিভ হয় তার ফুসফুস আক্রান্ত হয়। এছাড়া তার উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস ছিল। আমিনুল ইসলামের এর আগে নাটোর সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা, সিরাজগঞ্জের জেলা প্রশাসক, খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব ছিলেন। এছাড়া রাজশাহী বিভাগীয় কমিশনারের স্থানীয় সরকার বিভাগের পরিচালক এবং রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনারের দায়িত্ব পালন করেন বিসিএস 1986 ব্যাচের প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা। বন্যপ্রাণীর সংস্পর্শে নতুন নতুন ভাইরাস ছড়াচ্ছে মানবদেহে।
যা মারণ ব্যাধি রূপে দ্রুত সময় সংক্রমণ ঘটাচ্ছে গোটা দুনিয়ায়। প্রাণী গবেষকরা বলছেন, গত 25 বছরে করোনা, এইডস, এভিয়ান ফ্লু, সোয়াইন ফ্লু, সার্স সহ 35টি নতুন রোগের উৎস বিভিন্ন প্রাণী। বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট বলছে, বন থেকে পাচার হওয়া প্রাণী অনেকেই পোষেন, এতেও বেড়েছে ঝুঁকি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বীকার করেছে করোনা ভাইরাসের সংক্রমণ ঘটেছে বন্যপ্রাণী থেকে। চীনের উহানের প্রাণী বাজার থেকে এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে গোটা বিশ্বে। এখন পর্যন্ত 1 কোটিরও বেশি মানুষের মধ্যে শনাক্ত হয়েছে করোনা। মারা গেছেন প্রায় 5.5 লাখ বিশ্ববাসী। প্রাণী গবেষকেরা বলছেন, 80-র দশকে বানর জাতীয় প্রাণী থেকে এইডসের সূচনা হয়েছিল। 2004 থেকে 2007 পর্যন্ত এভিয়ান ফ্লু ছড়িয়েছিল পাখি থেকে। শূকর থেকে ভাইরাস ছড়িয়ে 2009 সালে দেখা দিয়েছিল সোয়াইন ফ্লু। বাদুড় এবং গন্ধগোকুল থেকে ছড়ায় সার্চ ও নিপা নামের রোগ। আফ্রিকার ইবোলা রোগেরও সূচনা বাদুড় থেকে। আবার 2013 সালে শনাক্ত হওয়া নোরা ভাইরাস ছড়িয়েছিল পাখির মাধ্যমে। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল সিডিসির তথ্য বলছে, পৃথিবীর এখন পর্যন্ত সংক্রমণ ঘটানো প্রায় 1400 জীবাণুর 61% উৎসই প্রাণী। ঘটনাক্রমে এগুলো যদি আমাদের খুব বেশি কাছাকাছি চলে আসে অথবা খাবার হিসেবে আমরা যখন এদের গ্রহণ করি, তখন কিন্তু এগুলো আমাদের দেহে সংক্রমিত হওয়ার একটা সুযোগ পেয়ে যায়। এবং সেই সাথে এদের আবাসস্থল যদি আমরা ধ্বংস করি, তাহলেও কিন্তু বাধ্য হয়ে তারা আমাদের কাছে চলে আসে বা আমাদের গবাদি পশুর কাছে চলে আসে, যার ফলে সেখান থেকে কিন্তু সরাসরি বা আমাদের গবাদি পশুর মাধ্যমে আমাদের দেহে এই রোগ জীবাণুগুলো সংক্রমিত হতে পারে। যে সমস্ত ব্যবসায়ীরা এই সমস্ত বন্যপ্রাণীগুলি নিধন করে তারা এইগুলোর মাংস, রক্ত, পিত্ত, বিভিন্ন অঙ্গ সংগ্রহ করে এবং এই সমস্ত ভাইরাস ওই প্রাণীগুলোকে আক্রমণ না করলেও পর্যায়ক্রমে মানুষের ভিতরে আক্রমণ করে এবং যার কারণে আজকে কোভিড-19 একটি মারাত্মক ধরনের ভাইরাস যা সমস্ত পৃথিবীকে কাঁপিয়ে তুলেছে। বন্যপ্রাণী কেনা বেচার সবচেয়ে বড় বাজার চীন ও মিয়ানমারে। সেখানে রয়েছে প্রাণীর অঙ্গ দিয়ে তৈরি খাবার, ওষুধ ও শৌখিন পণ্যের চাহিদা। এসব প্রাণী পাচার হয় দক্ষিণ এশিয়া থেকে। আবার অনেকে পোষার জন্যও পাচারকারীদের কাছ থেকে কেনেন বন্যপ্রাণী। পাচার বন্ধে বাংলাদেশ সহ সার্কভুক্ত 8 দেশ এক হয়েছে, গঠন করেছে কমিটি। যদি কোনো বর্ডারে কোনো একটা ইনফরমেশন আমি পেয়ে থাকি যে ইন্ডিয়া থেকে কোনো একটা বন্যপ্রাণী আমাদের এখানে ঢুকতেছে, আমি ইন্ডিয়ান যে ওখানে যে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো আছে, সেই ক্রাইম কন্ট্রোল ব্যুরোর তাদের সাথে আমাদের যোগাযোগ এই নাম্বার আছে বা এই যোগাযোগ সিস্টেমটা ডেভেলপ হচ্ছে, আমরা সাথে সাথে সেখানে ফোন করতে পারি যে প্লিজ আপনারা একটু দেখেন ওই জায়গায় এই ঘটনাগুলো ঘটছে। অথবা তারাও যদি দেখে যে বাংলাদেশ থেকে কোনো কিছু তাদের দেশে সম্ভাবনা আছে, তাহলে তারাও এই জায়গাটায় তারা ইন্টারভেনশন করতে পারে। এদিকে বন্যপ্রাণী নিধন চলতে থাকলে আরও মহামারী হবে বলে সতর্ক করেছে জাতিসংঘ। সংস্থার পরিবেশ কর্মসূচি এবং আন্তর্জাতিক প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের সাম্প্রতিক প্রতিবেদন বলছে, প্রাণী থেকে ছড়ানো রোগ অবহেলা করায় বছরে মারা যাচ্ছেন 20 লাখ মানুষ। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লকডাউনে থাকা রাজধানীর ওয়ারির বাসিন্দাদের বাইরে যাওয়ার প্রবণতা কিছুটা কমেছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গত কয়েকদিনের তুলনায় আজ সকাল থেকে জরুরি প্রয়োজন ছাড়া কম মানুষ বাইরে বের হচ্ছেন বলছেন তারা। বর্তমানে এলাকায় আসা যাওয়ার জন্য 2টি পথ খোলা রয়েছে। এর মধ্যে একটি দিয়ে প্রবেশ এবং অন্যটি দিয়ে বাইরে বের হওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। তবে অনেকে এখনও বিষয়টি না জানায় সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন স্বেচ্ছাসেবকরা। সকাল থেকে বেসরকারি চাকরিজীবীদের পাশাপাশি অন্য পেশাজীবীরা পরিচয়পত্র দেখিয়ে এলাকার বাইরে যাচ্ছেন। এছাড়া সকালে ভেতরে খোলা থাকা 3টি সুপার শপ ও ফার্মেসির লোকজন বাইরে থেকে এলাকায় প্রবেশ করেন। স্বেচ্ছাসেবকরা বাইরে থেকে এনে প্রয়োজনীয় জিনিস সরবরাহ করছেন বাসায় বাসায়। এদিকে ঈদের আগে এলাকার ভেতরে দোকান বন্ধ থাকায় লোকসান হচ্ছে বলছেন ব্যবসায়ীরা। সপ্তাহে অন্তত 2 দিন হলেও দোকান খোলার অনুমতি চেয়েছেন তারা। দুর্নীতির ঘটনায় অভিযুক্ত রিজেন্ট হাসপাতালের মালিক মোহাম্মদ শাহেদ ওরফে শাহিদ করিমকে এখনও গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যদিও র্যাব পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে শাহিদকে ধরতে তৎপর রয়েছে তারা। এদিকে শুক্রবার শাহিদের অন্যতম সহযোগী তরিকুল ইসলাম ওরফে তারেক শিবলির 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এসব বিষয়ে আরও জানাতে মিন্টু রোড থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাসুদুর রহমান। মাসুদ, রিজেন্টের চেয়ারম্যান মোহাম্মদ শাহিদকে গ্রেপ্তারের তৎপরতার বিষয় নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবশেষ কি জানিয়েছে? আর
রিজেন্টের ঘটনায় যে মামলাটি হয়েছে সেই মামলার তদন্ত উত্তরা পশ্চিম থানা করলেও শুরু থেকে কিন্তু র্যাবের পক্ষ থেকেই এটির যাবতীয় যে তদন্ত কাজ সেটি কিন্তু তারা করে আসছিল এবং তাদের তদন্তের ফলেই কিন্তু এই রিজেন্টের ঘটনাটি সামনে এসেছে। এবং এখন র্যাবের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, শাহেদ যখন থেকে এই তার হাসপাতালে অভিযান চালানো হয় তখন থেকেই সে আত্মগোপনে গেছে এবং এই সময়ের মধ্যে সেই 6 তারিখ থেকে আজ পর্যন্ত সে তার যত আত্মীয় স্বজন রয়েছে প্রত্যেকের বাসায় সে যাওয়ার চেষ্টা করেছে এবং তাদের দ্বারে দ্বারে ঘুরেছে এবং আত্মগোপনের চেষ্টা করেছে। কিন্তু র্যাবের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, প্রত্যেকটি আত্মীয় স্বজনই তাকে আসলে কেউই তাকে সেখানে আত্মগোপন করতে দেওয়ার অনুমতি দেয়নি, যে কারণে সে এখন এমন একটি জায়গায় গিয়ে আত্মগোপন করেছে যেখানে তার আরো বেশি বিশ্বস্ত লোকজন তার রয়েছে। সেই এরকম একটি জায়গায় তিনি আত্মগোপন করে আছেন এবং সেটি তার অবশ্যই আত্মীয় স্বজনের মধ্যে কেউ নয়, কারণ তার যে সকল আত্মীয় স্বজন যার সাথে তাদের ওঠা বসা ছিল তাদের সকলেরই বাসা বাড়িতে র্যাবের পক্ষ থেকে অভিযান চালানো হয়েছে, খোঁজ নেওয়া হয়েছে, মূলত খোঁজ নিয়ে দেখা হয়েছে সেখানে তিনি আছেন কিনা এবং সেখানে তিনি আসলে তাকে গ্রেপ্তারের বিষয়ের জন্য পর্যাপ্ত যে নজরদারি সেটিও তারা রাখেন। শুধু তাই নয়, ঢাকার বাইরেও একাধিক টিম এই শাহেদকে ধরার জন্য কাজ করছে এবং দেশের যে সকল সীমান্ত এলাকা দিয়ে মানুষ অবৈধভাবে অন্য দেশে পাড়ি জমাতে পারে সেই সকল সীমান্ত পথেও কিন্তু র্যাবের পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে যাতে কোনোভাবেই তারা সে দেশের বাইরে না যেতে পারে। আর যে সকল বৈধ পথ রয়েছে সেই বৈধ পথে কিন্তু ইতিমধ্যেই ইমিগ্রেশন পুলিশকে তারা আবেদন করেছে যাতে সে কোনোভাবেই বৈধভাবে দেশ ত্যাগ করতে না পারে। এখন আসলে এই মুহূর্তে র্যাবের যেই গোয়েন্দা ইউনিট রয়েছে, র্যাবের যারা মুখপাত্র রয়েছে তাদের মাধ্যমে আমরা যেই তথ্যগুলো পাচ্ছি সেটি হচ্ছে যে শাহেদ এখন গ্রেপ্তার শুধুই মাত্র সময়ের ব্যাপার, তার অবস্থান শনাক্ত সময়ের ব্যাপার। অর্থাৎ র্যাবের পক্ষ থেকে যখন কনফিডেন্টলি এই সকল তথ্য দেওয়া হয় তখন নিশ্চয়ই বোঝাই যাচ্ছে যে তার অবস্থান নিশ্চয়ই র্যাবের পক্ষ থেকে শনাক্তের একেবারে কাছাকাছি চলে গেছেন, যে কারণে একেবারে তাকে হাতে ধরার পরেই তার বিষয়ে আসলে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। এরকমও হয়েছে, বেশ কয়েকজন আত্মীয় স্বজনের বাসায় তিনি আছেন, র্যাবের পক্ষ থেকে অভিযান চালানোর জন্য সেখানে গিয়েছেন, যাওয়ার পরে দেখেছেন যে সেখানে আসলে তিনি অবস্থান করছেন না, কোনোভাবে সেখান থেকে পালিয়ে তিনি অন্য কোনো জায়গায় চলে গিয়েছেন। তো এরকম তথ্যই তাদের কাছে বারবার আসছে, বিভিন্ন জায়গায় তিনি থাকতে পারেন, যে জায়গাগুলো তিনি থাকতে পারেন সেখানে বারবার র্যাবের পক্ষ থেকে যাওয়া হচ্ছে। তো অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তারাও তাদের যে সম্ভাব্য জায়গাগুলোতে যেতে পারেন সেখানে তারা নজরদারি রাখছেন। তো সব মিলিয়ে র্যাবের যে কার্যক্রম এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর যে কার্যক্রম সেই কার্যক্রমে এবং তাদের বক্তব্যে এইটুকু পরিষ্কার হওয়া যায় যে এখন শুধুমাত্র সময়ের ব্যাপার যে কখন আসলে শাহেদ গ্রেপ্তার হয়। আর তার বিরুদ্ধে শাহেদের সহযোগী তরিকুলকে তো রিমান্ডে নেওয়া হয়েছে, তাকে কি জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে কিনা, তার কাছ থেকে গুরুত্বপূর্ণ কোনো তথ্য পাওয়া গেছে কিনা, এই বিষয়ে র্যাব কিছু জানিয়েছে? এই বিষয়ে আসলে উত্তরা পশ্চিম থানার সাথে আমি কথা বলেছিলাম, উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে আমার কথা হয়েছে। তারা আসলে আসামিদেরকে নিয়ে আসলে তারা জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করছেন এবং এখন যেহেতু করোনার সময়, এখন এই করোনার সময় একটু স্বাস্থ্যবিধি মেনে আসামিদের জিজ্ঞাসাবাদ সব মিলেই কিন্তু একটু সময় লাগে, সেই বিষয়টি মাথায় রেখেই উত্তরা পশ্চিম থানার পক্ষ থেকেও তারা গুরুত্বপূর্ণ তথ্য বের করার চেষ্টা করছেন। এই মুহূর্ত পর্যন্ত যখন আমি আপনার সাথে সরাসরি দর্শকদের তথ্য যাচ্ছিলাম তার আগেও আমি কথা বলেছি, এই মুহূর্ত পর্যন্ত তারেক শিবলির কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তারা বের করেছে। সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো এরকম যে এই যে তারেক শিবলি কিভাবে বিভিন্ন করোনা রোগীকে হাসপাতালে আসার পর তাদেরকে নিয়ন্ত্রণ করা, করোনা হাসপাতালে যারা চিকিৎসা দিচ্ছিলেন এবং যারা সেখানে কাজ করছিলেন তাদের কিভাবে নিয়ন্ত্রণ করা এবং বিভিন্ন স্যাম্পল জালিয়াতির ক্ষেত্রে কার কোন ধরনের তৎপরতা, এই বিষয়গুলো কিন্তু তারেক শিবলির কাছ থেকে জানতে চাওয়া হচ্ছে। এবং সেই হাসপাতালে যারা কাজ করেছেন এরকম বেশ কয়েকজন ডাক্তারের সাথে আমরা কথা বলেছি যে সেই ডাক্তাররা আমাদেরকে যেটি জানিয়েছেন মূলত এই জায়গাটিতে নিয়ন্ত্রণই করতো আসলে বাবলু নামের এক ওয়ার্ড বয়। সেই বাবলু নামের সেই ওয়ার্ড বয়কে কিন্তু এখন আইন শৃঙ্খলা বাহিনী খুঁজছে, কারণ সেই ওয়ার্ড বয় বিভিন্ন জায়গা থেকে সিম্পল কালেক্ট করতো করোনা রোগীদের কাছ থেকে এবং যারা উপসর্গ দেখা দিচ্ছে তাদের কাছ থেকে সে সিম্পল কালেক্ট করতো এবং পর্যায়ক্রমে মানুষ ভেদে সে 10 থেকে 38,000 টাকা পর্যন্ত নিয়েছে এই করোনার স্যাম্পল কালেক্ট করে রেজাল্ট দেওয়ার বিনিময়ে। তো এই যে তার মাধ্যমে যে এই দুর্নীতিগুলো হয়েছে সেই বিষয়গুলো কিন্তু সামনে আসছে এবং এই যে বাবলু শুধুমাত্র যে বিভিন্ন জায়গা থেকে স্যাম্পল কালেক্ট করেছে সেরকম কিন্তু নেই, এই বাবলুর কিন্তু অনেক বেশি প্রভাব ছিল রিজেন্ট হাসপাতালে এবং সেই ডাক্তারদেরও তারা সেই বাবলু নিয়ন্ত্রণ করতো। তো এই
সবকিছুর প্রশ্ন জবাব মিলবে শাহেদ গ্রেপ্তার হলে, এবং বাবলু গ্রেপ্তার হলে, অন্যান্য আসামি যারা আছে তাদের গ্রেপ্তার হলে নতুন নতুন তথ্য সামনে আসবে। আরও তথ্য আমাদের কাছে আসলে আমরা অবশ্যই আপনাদের মাধ্যমে দর্শককে, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের দর্শককে জানানোর চেষ্টা করব। এই ছিল আসলে আমার কাছে শাহেদের বিষয়ে সর্বশেষ তথ্য। মাসুদুর, ধন্যবাদ আপনাকে। পরের খবরে যাচ্ছি। করোনা সংক্রমণ ঠেকাতে কক্সবাজারের 9টি রেড জোনে সাধারণ ছুটি শেষ হচ্ছে আজ। তবে হোটেল, মোটেল সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান চালুর সিদ্ধান্ত এখনও হয়নি বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক। তিনি আরও জানান, লকডাউন বাস্তবায়নে জেলায় করোনা সংক্রমণের হার 30 থেকে 40% থেকে বর্তমানে 10 থেকে 15% নেমে এসেছে। তবে সাধারণ মানুষের জীবনযাত্রা স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে। স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে সব ধরনের সরকারি, বেসরকারি অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান। লকডাউন ও সাধারণ ছুটির মেয়াদ শেষ হলেও জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া রাজনৈতিক সভা সমাবেশ সহ সব ধরনের গণজমায়েত করার আগে প্রশাসনকে অবহিত করতে হবে। গত 24 জুন থেকে কক্সবাজার পৌরসভা, টেকনাফ পৌরসভা ও উখিয়ার 4টি ইউনিয়নে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এসব এলাকায় 24 দিনের লকডাউন শেষ হয় গত 30 জুন। মানে এখনই একেবারে সুনির্দিষ্ট বলা যাচ্ছে না। রিডিফাইনের বিষয়ে কাজ চলছে, এটা আজকেও মিটিং আছে, তারপরে করা যাবে। অ্যাকচুয়ালি রেড জোন এটা শেষ হয়ে যাবে এরকম মতো সিদ্ধান্ত হয়নি। রাজধানীর তেজকুনিপাড়া ও বনানীতে 2 দফা জানাজা শেষে বনানী কবরস্থানে মায়ের কবরে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও ঢাকা 18 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন। শনিবার দুপুর 11:15টায় তার দাফন সম্পন্ন হয়। গেল বৃহস্পতিবার ব্যাংককের একটি হাসপাতালে বার্ধক্যজনিত রোগে মৃত্যুবরণ করেন বর্ষিয়ানী আওয়ামী লীগ নেতা। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে যে শূন্যস্থান তৈরি হলো তা কখনোই পূরণ হবে না বলে মনে করছেন দলের নেতারা। শনিবার রাত 2টার দিকে ব্যাংকক থেকে সাহারা খাতুনের মরদেহ এসে পৌঁছায় ঢাকায়। মরদেহ প্রথমে নিয়ে যাওয়া হয় তার তেজকুনিপাড়ার বাসভবনে। প্রিয় নেতাকে শেষবার দেখার জন্য শনিবার ভোর থেকেই তেজকুনিপাড়ায় জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। অনেকেই ফুল দিয়ে শ্রদ্ধা জানান। প্রবীণ এই রাজনীতিককে স্মরণ করে অনেকেই কান্নায় ভেঙে পড়েন এ সময়। আমাদের বাবা মার কাছ থেকেও এই ধরনের দায়িত্ববোধ পালন করেননি। উনি রাজনীতিতে প্রত্যেকটা কর্মীকে, প্রত্যেকটা নারীর জন্যই উনি কথা বলতেন। সাহারাপা একটা রিক্সা ছিল, সেই রিক্সায় করে সাহারাপা ঘুরে ঘুরে বাড়িতে গিয়ে গিয়ে কর্মীদের খোঁজ করতেন, কর্মী তৈরি করতেন। তো এই মানুষ কি আর এখন পাওয়া যাবে? এরপর মণিপুরি পাড়ায় বাইতুস্বরূপ মসজিদে অনুষ্ঠিত হয় সাহারা খাতুনের প্রথম জানাজা। একজন তৃণমূল নেতাকর্মী কিভাবে উঠে আসতে পারে তার প্রমাণ তিনি রেখে গেছেন। তিনি সবাইকে আলিঙ্গন করে গেছেন, তার কোনো শত্রু নেই। আমাদের জন্য অনেক ক্ষতি হয়ে গেল। পরে মরদেহ নিয়ে যাওয়া হয় বনানী কবরস্থানে। সেখানে অনুষ্ঠিত হয় তার দ্বিতীয় নামাজে জানাজা। তিনি একজন সফল স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। তিনি নেতা, আমাদের প্রিয় নেত্রী ছিলেন। যেখানেই দেখতাম যে কেউ অসুবিধায় আছে সেখানেই তিনি হাজির হতেন। অত্যন্ত দক্ষতার সাথে এবং সততার সাথে জাতির পিতার হত্যাকারীদের বিরুদ্ধে যে মামলা হয়েছিল সেই মামলা উনি পরিচালনা করেছেন এবং ওনাদের দক্ষতার কারণেই জাতির পিতা হত্যাকারী সহ 15ই আগস্টে যারা নিহত হয়েছেন তাদের হত্যাকাণ্ডের বিচারের রায় আমরা পেয়েছিলাম। এ সময় প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির পক্ষে তাদের সামরিক সচিবরা মরদেহে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। পরে তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। দুপুর 11:15টায় সাহারা খাতুনকে চিরনিদ্রায় শায়িত করা হয় বনানী কবরস্থানে তার মায়ের কবরে। বিপ্রজিৎ চন্দ্র, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উজানের ঢল আর বৃষ্টিতে উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের প্রধান নদ নদীর পানি আবারও বাড়ছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। গত 24 ঘন্টায় সুরমা ও জাদুকাটা নদীর পানি 3টি পয়েন্টে বাড়ায় সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদসীমার 54 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এরই মধ্যে সিলেট ও সুনামগঞ্জে প্লাবিত হয়েছে বেশ কিছু নিম্নাঞ্চল। পানি ঢুকেছে সুনামগঞ্জ শহরের তেহরিয়া, মধ্যবাজার, মল্লিকপুর আবাসিক এলাকায়। জেলার 4 শতাধিক গ্রামের 6 লক্ষাধিক মানুষ পানিবন্দী। সকালে লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার 24 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। কুড়িগ্রামে বেড়েছে ধরলা, ব্রহ্মপুত্র ও তিস্তার পানি। প্লাবিত হচ্ছে নদী তীরবর্তী চরাঞ্চল। গাইবান্ধায় বাড়ছে করতোয়া ও তিস্তার পানি। গোবিন্দগঞ্জ, পলাশবাড়িতে আবারও বন্যার শঙ্কায় স্থানীয়রা।
বন্যা পরিস্থিতির খবর জানাতে সুনামগঞ্জ এবং গাইবান্ধা থেকে এরই মধ্যে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি সুনামগঞ্জে সহকর্মী জাকির হোসেনের কাছে। জাকির, পানি তো যেহেতু বিপদসীমার উপর দিয়ে বইছে, নিম্নাঞ্চল ছাড়িয়ে শহরের অনেক জায়গায় ঢুকে পড়েছে, পানিবন্দী মানুষের পাশে প্রশাসন কিভাবে দাঁড়িয়েছে? দেখুন, সুরমা নদীর পানি বৃদ্ধির সাথে সাথে কিন্তু সুনামগঞ্জের পৌর এলাকায় কিন্তু পানি প্রবেশ করেছে। পৌর এলাকার প্রায় প্রত্যেকটি বাসাবাড়িতে, প্রত্যেকটি আবাসিক এলাকায় আমরা দেখেছি পানি প্রবেশ করতে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমি এখন দাঁড়িয়ে আছি সুনামগঞ্জ পৌর এলাকার কাজীর পয়েন্ট আবাসিক এলাকা এটা। তো এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমি নিজেও আসলে দাঁড়িয়ে আছি প্রায় কোমর পানি পর্যন্ত। এখানের যে এই পৌর এলাকা সকাল থেকে কিন্তু পানি জলমগ্ন অবস্থায়, পুরো আবাসিক সবকটি আবাসিক এলাকা বাসাবাড়িতে পানি আছে। কিন্তু আমি কথা বলেছিলাম জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহের সাথে, তিনি আমাকে জানিয়েছেন যে শুধু পৌর এলাকা নয়, সমগ্র জেলার যে সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে তিনি জানিয়েছেন যে এখন পর্যন্ত প্রায় 400 মেট্রিক টন জিয়ার চাল এবং প্রতিটি উপজেলায় 500 প্যাকেট শুকনো খাবার ইতিমধ্যে কিন্তু দেওয়া হয়ে গেছে। তো এছাড়াও আমি কথা বলেছিলাম যে যেহেতু সবসময় আমরা জানি, আপনি জানেন, সবসময় কিন্তু ত্রাণের একটা স্বল্পতা থাকে, এই বিষয়ে আমি কথা বলেছিলাম। তিনি আমাকে যেমনটা জানিয়েছেন যে যদি ত্রাণের স্বল্পতা হয়, তো ইতিমধ্যে তারা চিঠি দিয়ে দেওয়া হয়েছে মন্ত্রণালয়ে যেন ত্রাণের যে অতিরিক্ত ত্রাণের দেওয়ার জন্য। আর যদি যেহেতু এখন ইতিমধ্যে কিন্তু সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অবনতি দেখা গিয়েছে, কারণ আমরা খবর নিয়েছি জেলার তাহিরপুর, ধর্মবাসা, জামালগঞ্জ, বিশ্বম্বরপুর এইসব এলাকায় কিন্তু প্রায় 5 থেকে 600 গ্রাম হবে মানুষ, কিন্তু প্রায় 7 লক্ষাধিক মানুষ ইতিমধ্যে পানিবন্দী অবস্থায় আছে। এছাড়াও সড়ক যোগাযোগের ব্যবস্থা যদি বলি, সুনামগঞ্জ থেকে ধর্মবাসা, বিশ্বম্বরপুর, তাহিরপুর, ছাতক, দুয়ারা এইসব এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থা কিন্তু একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছে বলা যায়। কারণ এই কিছু কিছু এলাকায় ঢলের পানিতে ভেঙে গেছে এবং কিছু কিছু এলাকায় পানি উঠায়, কিন্তু এইসব এলাকায় যান চলাচল একেবারেই বন্ধ আছে এবং মানুষও চলাচল করতে পারছে না। এইসব সড়কের উপর দিয়ে আমরা দেখেছি নৌকা চলাচল করতে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আসলে সুনামগঞ্জ পৌর এলাকা, কারণ আপনি জানেন গত সপ্তাহে কিন্তু সুনামগঞ্জ পৌর এলাকা পানি প্রবেশ করেছিল। সেই বন্যার রেশ কাটতে না কাটতে আবারও সুনামগঞ্জ পৌর এলাকা পানি প্রবেশ করেছে এবং যারা বাসাবাড়িতে, প্রত্যেকটা বাসাবাড়িতে পানি প্রবেশ করেছে। এটা একটা চরম বিপাকে পড়েছে। বিশেষ করে আমরা দেখেছি বেসরকারি কয়েকটা হাসপাতালেও কিন্তু পানি প্রবেশ করেছে। এখন একটা করোনা কাল চলছে, এর মধ্যে আবার নতুন করে মাত্রা হয়েছে, যোগ করেছে এই বন্যা। এই সব মিলিয়ে আসলে সুনামগঞ্জের মানুষ কিন্তু চরম একটা বিপাকে এবং দুর্বিষহ জীবনযাপন করছে। তো আমি কথা বলেছিলাম পানি বৃদ্ধির ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সবিবুর রহমানের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে যেহেতু মেঘালয় এবং চেরাপুঞ্জিতে অস্বাভাবিক আকারে বৃষ্টিপাত হচ্ছে, সেই বৃষ্টিপাত যে প্রভাবটা কিন্তু সুনামগঞ্জের দিকেই পড়বে। জাদুকাটা নদী, সুরমা নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে এবং যে আরও নতুন নতুন করে এলাকা প্লাবিত হতে পারে বলে আমাকে জানিয়েছেন। তো সার্বিকভাবে বলা যায় যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে এবং পাহাড়ে সীমান্তে বৃষ্টিপাত থাকে, তাহলে কিন্তু পানি বৃদ্ধি আরও অব্যাহত থাকবে এবং বন্যা পরিস্থিতির অবনতি হবে। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। জাকির, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির খবর জানছিলাম। গাইবান্ধার পরিস্থিতি নিশ্চয়ই আমরা পরবর্তীতে জানিয়ে দিতে পারবো। কারখানা স্থানান্তর ও বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ার জেকে ফ্যাশনের শ্রমিকরা। শত শত পোশাক কর্মী বিক্ষোভে অংশ নেন। এর আগে চলতি মাসের 1 তারিখ শেওড়াপাড়ায় অবস্থিত জেকে ফ্যাশন টঙ্গীতে স্থানান্তরের ঘোষণা দেওয়া হয়, কিন্তু শাখাটিতে কর্মরত শ্রমিকদের চাকরি বহাল থাকার বিষয়ে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। বিক্ষোভরত শ্রমিকরা বলছেন বেতন বোনাস না দেওয়া পর্যন্ত গার্মেন্টস কারখানা স্থানান্তর করতে দেওয়া হবে না। সিলেট বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপন হত্যায় জড়িতদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এতে প্রায় 16 ঘন্টা বন্ধ থাকে সারা দেশের সঙ্গে সিলেটের যান চলাচল। সকাল থেকে সিলেটের প্রবেশপথ চণ্ডীপুল, হুমায়ুন রশিদ চত্বর এবং বাবনা পয়েন্টে বিক্ষোভ করছেন পরিবহন শ্রমিকরা। এর আগে রাত থেকেই সিলেট শহরে কোনো যান প্রবেশ কিংবা শহর থেকে কোনো যান বের হতে পারেনি। হঠাৎ করে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন সাধারণ মানুষ। দুপুর 2টার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নিয়ে যান চলাচল শুরু হয়। এদিকে হত্যার ঘটনায় আজ সকালে দক্ষিণ সুরমা থানায় 13 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন নিহতের স্ত্রী ফারজানা আক্তার।
শুক্রবার রাতে জেলার দক্ষিণ সুরমা এলাকায় বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপনকে দুর্বৃত্তরা ছুরিকাঘাতে খুন করে। বান্দরবানের রোয়াংছড়িতে সন্ত্রাসীদের গোলাগুলিতে শান্তিলতা তঞ্চঙ্গা নামে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছে ওই নারীর 4 বছর বয়সী শিশু সন্তান। পুলিশ জানায় রোয়াংছড়ি উপজেলার নাইতিংছিড়ি এলাকায় একদল সন্ত্রাসী অবস্থান করছে। এমন খবর পেয়ে সেনা সদস্যরা অভিযানে যান। তাদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি করতে করতে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় শান্তিলতা তঞ্চঙ্গা এবং এক শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে চিকিৎসক শান্তিলতা তঞ্চঙ্গাকে মৃত ঘোষণা করেন। চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ৪৫ জন নিহতের ঘটনার ৯ম বছর আজ। ওই ঘটনায় করা মামলায় ৫ বছর সাজা ভোগের পর দুর্ঘটনা কবলিত ট্রাকের চালক মুক্ত হয়েছেন। তবে দুর্ঘটনায় নিহতদের স্বজনরা এখনও বয়ে বেড়াচ্ছেন দুঃসহ সেই স্মৃতি। ২০১১ সালের এই দিনে ফুটবল খেলা দেখে ট্রাকে করে বাড়ি ফিরছিল আবু তোরাব স্কুলের শিক্ষার্থীরা। ট্রাক চালক মোবাইলে কথা বলার কারণে অসাবধানতাবশত ট্রাকটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে মারা যায় কোমলমতি শিক্ষার্থী সহ ৪৫ জন। এই ঘটনায় আবু তোরাব গ্রামের সাজু, আনন্দ, সাকফাত, রাহাত সহ নিহতদের বাড়িতে এখনও কান্না। এই ঘটনায় করা মামলায় ট্রাক চালক মফিজ ৫ বছর সাজা ভোগের পর এখন মুক্ত, যা মেনে নিতে পারছেন না নিহতদের স্বজনরা। তিন মাস পর সীমিত পরিসরে চালু হয়েছে সাভারের চামড়া শিল্পনগরী। কোরবানির ঈদ সামনে রেখে প্রস্তুতি শুরু করেছেন ট্যানারির মালিকরা। তবে বিপুল পরিমাণ চামড়া অবিকৃত থাকায় নতুন চামড়া কিভাবে কিনবেন সেই চিন্তায় তারা। আড়তদারদের বকেয়া পরিশোধ নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। এদিকে কোরবানির চামড়া কিনতে ব্যবসায়ীদের অগ্রাধিকার ভিত্তিতে ঋণ দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। করোনা পরিস্থিতিতে মার্চে বন্ধ হয়ে যায় সাভারের চামড়া শিল্পনগরী। প্রায় ৩ মাস পর সীমিত পরিসরে কাজ শুরু হলেও গতি পায়নি খুব একটা। তবে এরই মধ্যে কোরবানি ঈদ সামনে রেখে প্রস্তুতি নিতে হচ্ছে ট্যানারি মালিকদের। আজ 11 জুলাই 2020, 27 আষাঢ় 1427। প্রতিদিনের মতো আপনাদের সামনে কোভিড-19 দৈনিক স্বাস্থ্য বুলেটিন নিয়ে হাজির হয়েছি। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 11,475টি এবং দুঃখিত, আমি আবার বলছি, গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 11,445টি। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, বৈদ্যুতিক গোলযোগের কারণে দুঃখ প্রকাশ করছি। আমি অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন। প্রতিদিনের মতো আজও কোভিড-19 দৈনিক স্বাস্থ্য বুলেটিন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ 11 জুলাই 2020, 27 আষাঢ় 1427। গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 11,475টি এবং পরীক্ষা হয়েছে 11,193টি নমুনা। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 9,29,465টি। গত 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,686 জন। 2,686 জন শনাক্ত হয়েছেন এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছেন 1,81,129 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 24.00% এবং এ পর্যন্ত শনাক্তের হার 19.49%।
24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1628 জন এবং এ পর্যন্ত সুস্থ 88,034 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 48.60%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 30 জন, এ পর্যন্ত 2305 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.27%। 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 25 জন, নারী 5 জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন পুরুষ 1824 জন এবং নারী 481 জন। শনাক্ত বিবেচনায় 79.13% পুরুষ এবং 20.87% নারী। 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন বয়স বিভাজনে 31 থেকে 40 3 জন, 41 থেকে 50 3 জন, 51 থেকে 60 8 জন, 61 থেকে 70 12 জন এবং 71 থেকে 80 3 জন, 81 থেকে 90 বয়সের মধ্যে আরো একজন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন তাদের শতকরা হার 0 থেকে 10 বছরের মধ্যে 0.61%, 11 থেকে 20 1.13%, 21 থেকে 30 3.21%, 31 থেকে 40 7.07%, 41 থেকে 50 14.62%, 51 থেকে 60 29.76% এবং 60 ঊর্ধ্ব 43.60%। 24 ঘন্টা যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ঢাকা বিভাগে 13 জন, চট্টগ্রাম বিভাগ 10 জন, রাজশাহী ও খুলনা বিভাগে 3 জন করে, বরিশাল বিভাগে 1 জন। এ পর্যন্ত বিভাগ ভিত্তিক মৃত্যুবরণ করার শতকরা হার: ঢাকা বিভাগে 50.02%, চট্টগ্রাম 26.55%, রাজশাহী 5.07%, খুলনা 4.99%, বরিশাল 3.60%, সিলেট 4.30%, রংপুর 3.08% এবং ময়মনসিংহে 2.39%। 24 ঘন্টা যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে হাসপাতালে 18 জন, বাড়িতে 11 জন এবং মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন 1 জন। হাসপাতালের তথ্য: ঢাকা মহানগরীতে সাধারণ শয্যায় ভর্তি আছে 2194 জন, ঢাকা মহানগরীর আইসিইউতে ভর্তি আছে 105 জন। চট্টগ্রাম মহানগরীতে সাধারণ শয্যায় ভর্তি আছেন 331 জন এবং আইসিইউতে ভর্তি আছেন 21 জন। ঢাকা মহানগরের সাধারণ শয্যা, আইসিইউ, চট্টগ্রাম মহানগরের সাধারণ শয্যা এবং আইসিইউতে শয্যা খালি আছে। সারা দেশে সাধারণ শয্যায় রোগী ভর্তি হয়েছেন 4289 জন এবং সারা দেশে আইসিইউতে ভর্তি হয়েছেন 224 জন। সারা দেশে সাধারণ শয্যা খালি আছে 10,365টি। এর মধ্যে ঢাকা মহানগরীতে 4,111টি শয্যা, সারা দেশে আইসিইউতে ভর্তি আছে 224 জন এবং সারা দেশে খালি আছে 150টি। খালি আছে ঢাকা মহানগরীতে 37টি আইসিইউ এবং চট্টগ্রাম মহানগরীতে 18টি আইসিইউ শয্যা। সারা দেশে অক্সিজেন সিলিন্ডার 11,275টি, হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা সারা দেশে 143টি এবং সারা দেশে অক্সিজেন কনসেন্ট্রেটর 105টি। করোনা বিষয়ে অভিযোগের জন্য একটি লিংক খোলা হয়েছে, যেটা পাওয়া যাবে www.dghs.gov.bd। এই ওয়েবসাইটের করোনা কর্নারে করোনা বিষয়ক অভিযোগ প্রেরণের লিংক, যেটি এই ওয়েবসাইটে গেলে পাওয়া যাবে। 24 ঘন্টা আইসোলেশনে যুক্ত হয়েছেন 853 জন, 24 ঘন্টা আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন 554 জন। এ পর্যন্ত আইসোলেশনে 35,768 জন এবং এ পর্যন্ত আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন 18,277 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 17,491 জন। কোয়ারেন্টাইনে 24 ঘন্টা যুক্ত হয়েছেন 2,142 জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইন 3,91,323 জন। কোয়ারেন্টাইন থেকে 24 ঘন্টা ছাড় পেয়েছেন 2,227 জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন 3,27,871 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 63,452 জন। হটলাইনে 24 ঘন্টায় ফোন গ্রহণ করা হয়েছে 1,86,386টি। এ পর্যন্ত ফোন গ্রহণ করা হয়েছে 1,58,62,566টি। অনলাইন প্ল্যাটফর্ম মুক্তপাঠে হটলাইন সেবা দেওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক 16,472 জন। 24 ঘন্টায়
এই সংখ্যা বৃদ্ধি পেয়েছে আরো 5 জন। স্বেচ্ছাভিত্তিতে সেবা দিয়ে যাচ্ছেন 4,217 জন চিকিৎসক। স্ক্রিনিং 24 ঘন্টায় 729 জন, এর মধ্যে 3টি আন্তর্জাতিক বিমানবন্দরে 528 জন, সকল স্থল বন্দরে 99 জন এবং 2টি সমুদ্র বন্দরে 102 জন। এ পর্যন্ত স্ক্রিনিং হয়েছেন 7,50,694 জন বিভিন্ন বন্দর এবং ক্যান্টনমেন্ট রেল স্টেশনে। দক্ষিণ পূর্ব এশিয়া 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 32,926 জন এবং এ পর্যন্ত শনাক্ত 10,65,093 জন। 24 ঘন্টায় দক্ষিণ পূর্ব এশিয়া মৃত্যুবরণ করেছেন 574 জন এবং এ পর্যন্ত 27,382 জন। সারা বিশ্বে 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 2,28,102 জন এবং এ পর্যন্ত 1,21,02,328 জন। মৃত্যুবরণ করেছেন বিশ্বে 24 ঘন্টায় 5,565 জন এবং এ পর্যন্ত 5,51,046 জন। দক্ষিণ পূর্ব এশিয়া এবং বিশ্ব পরিস্থিতির সূত্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিচুয়েশন রিপোর্ট 10 জুলাই 2020। এই ছিল আমাদের কাছে তথ্য। শেষ করবার আগে আবারও বলবো, সুরক্ষিত থাকুন, মাস্ক পরুন, বারবার সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন এবং জনসমাবেশ এড়িয়ে চলুন। যারা অসংক্রামক ব্যাধিতে ভুগছেন তারা তাদের নিয়মিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করবেন এবং আরো বেশি সতর্ক এবং সচেতন থাকবেন, কারণ তাদের জন্য করোনা ভাইরাসের ঝুঁকি বেশি। যারা ধূমপান করেন তাদের জন্য করোনা ভাইরাসের ঝুঁকি বেশি এবং ধূমপায়ীরা করোনা আক্রান্ত হলে তাদের জন্য রোগ জটিল হওয়ার সম্ভাবনাও বেশি। কাজেই ধূমপান থেকে বিরত থাকুন। মানসিক স্বাস্থ্যকে ভালো রাখার জন্য সবাই নিয়মিতভাবে ব্যায়াম করুন, হাঁটাচলা করুন এবং সক্রিয় থাকুন, শারীরিকভাবে সক্রিয় থাকুন। মনকে ভালো রাখে এরকম কার্যক্রম অব্যাহত রাখুন। শিশুদের প্রতি নজর দিন, শিশুদেরকে সৃষ্টিশীল কাজের প্রতি আকৃষ্ট করুন এবং সৃষ্টিশীল কাজের প্রতি নিয়োজিত রাখুন। শিশুদের সাথে কিশোরী সন্তান থাকলে তাদেরকে সময় দিন এবং তাদের কথা শুনুন। সবাই ভালো থাকুন, নিয়ম মেনে চলুন, সুস্থ থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এতক্ষণ সরাসরি ছিলাম দেশের করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য বিভাগের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে। এদিকে টানা তৃতীয় দিন বিশ্বজুড়ে করোনা ভাইরাসের রেকর্ড সংখ্যক আক্রান্ত হয়েছে। একদিনে 2,36,000-এরও বেশি শনাক্ত নিয়ে মোট আক্রান্ত 1,26,00,000-এরও বেশি। সেই সাথে বেড়েছে প্রাণহানি। নতুন করে 5,000-এরও বেশি প্রাণহানি নিয়ে মৃত্যু ছাড়িয়েছে 5,62,000। প্রতিদিনই করোনা ইস্যুতে হচ্ছে নতুন রেকর্ড। গত কয়েকদিনের সব রেকর্ড ভেঙে শুক্রবার বিশ্বে হয়েছে আক্রান্তের নতুন রেকর্ড। 2,36,000-এর বেশি মানুষের শরীরে মিলেছে করোনা ভাইরাস। একদিনের সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড হয়েছে যুক্তরাষ্ট্রেও। দ্বিতীয় অবস্থানেই আছে ব্রাজিল। যুক্তরাষ্ট্রে একদিনে 71,500 মানুষে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত এটাই দেশটিতে একদিনের সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। দেশটিতে 24 ঘন্টায় মারা গেছে 850। পরিস্থিতি বিবেচনায় ফেস মাস্ক বাধ্যতামূলক করেছে ক্যালিফোর্নিয়ার ওয়েস্ট হলিউড কর্তৃপক্ষ। নির্দেশ না মানলে গুনতে হবে জরিমানা। এদিকে এক জরিপে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করোনা পরিস্থিতি সামাল দেয়া পন্থার সাথে একমত নয় 2/3 মার্কিন নাগরিক। ব্রাজিলের শুক্রবার করোনায় 1,270 জনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত 45,000। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত 18 লাখ ছাড়ালো। শনিবার মেক্সিকোতে 650 নতুন মৃত্যু নিয়ে প্রাণহানি ছাড়ালো 34,000। দেশটিতে আক্রান্তের সংখ্যা প্রায় 2,90,000। সংক্রমণ নিয়ন্ত্রণে ফেস মাস্ক ব্যবহারে কড়াকড়ি আরোপের পরিকল্পনা করছে ব্রিটিশ সরকার। গত মাসে বাড়ির বাইরে গেলে মাস্ক পরা বাধ্যতামূলক করে কর্তৃপক্ষ। এদিকে 10 জুলাই থেকে 75 দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা 11 জুলাই থেকে তুলে নেয়ার ঘোষণা দিয়েছে নরওয়ে। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় দ্বিতীয় দফা লকডাউনের 7ম দিনে 216 জন নতুন রোগী শনাক্ত হয়েছে। কলম্বিয়ার রাজধানী বোগোটায় সংক্রমণ বাড়ায় কড়াকড়ি আরোপ করা হয়েছে। সংক্রমণ ঠেকাতে ভ্রমণে কড়াকড়ি আরোপ করেছে আলজেরিয়া। বিস্তার রুখতে নিজ দেশের নাগরিকদের বিদেশ ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে
এদিকে হংকংয়ের স্থানীয় পর্যায়ে বেড়েছে করোনার সংক্রমণ। পরিস্থিতি মোকাবেলায় সোমবার থেকে সব স্কুল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ক্যারিল্যাম প্রশাসন। জাপানে টানা দ্বিতীয় দিনের মতো 200-র বেশি মানুষের শরীরে মিলেছে ভাইরাস। করোনা ভাইরাসের উৎপত্তির ঘটনা তদন্তে চীনে গেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি বিশেষ দল। প্রাণীবিজ্ঞানে বিশেষজ্ঞ 2 কর্মকর্তা চীনা বিজ্ঞানীদের সঙ্গে যৌথভাবে এ তদন্ত করবে। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঘরোয়া ফুটবলের ভবিষ্যৎ নিয়ে আজ সিনিয়র ফুটবলারদের সাথে আলোচনায় বসবেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। এতে জাতীয় দল ও ক্লাব মিলিয়ে 25 থেকে 30 ফুটবলার অংশ নেবেন। বৃহস্পতিবার ক্রীড়া মন্ত্রণালয়ের সভাতে ঘরোয়া ফুটবলের সিদ্ধান্ত স্বাস্থ্য অধিদপ্তরের সবুজ সংকেতের উপর ছেড়ে দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল। আগামী ফুটবল মৌসুম ঠিক কবে শুরু সম্ভব হবে তা নিয়ে রয়েছে উদ্বেগ। এ নিয়ে ফুটবলাররা 2 দফা বসেছিলেন বাফুফের সভাপতির সাথে, যাদের বেশিরভাগই ছিলেন জাতীয় দলের খেলোয়াড়। আজ লিখিত আকারে বাফুফেকে সমস্যাগুলো জানাবেন ফুটবলাররা। লা লিগায় আলাভেসকে 2-0 গোলে হারিয়ে আবারও বার্সার থেকে 4 পয়েন্ট ব্যবধানে এগিয়ে গেছে রিয়াল মাদ্রিদ। শীর্ষে থাকা রিয়াল শিরোপার খুব কাছে। বাকি 3 ম্যাচের মধ্যে আর 2টি জিতলেই চ্যাম্পিয়ন হবে জিদানের দল। তবে পেনাল্টি আর ভিএআর এর সহায়তায় একের পর এক ম্যাচে গোল করে বিতর্কিত লস ব্লাঙ্কোদের বিজয় রথ। অন্যদিকে বার্সা কোচের মনোযোগের কেন্দ্রে নিজেদের খেলা দোষারোপ না করে পারফরমেন্সের ধারাবাহিকতা রক্ষায় বিশ্বাস সেতিয়ানের। লা লিগায় টানা 3 ম্যাচে পেনাল্টি পেল রিয়াল মাদ্রিদ। 2005-06 মৌসুমের পর এই প্রথম স্পেনের শীর্ষ লিগে কোনো দল টানা 3 ম্যাচে পেনাল্টি পায়। এই তথ্যের সাথে যদি বার্সা সভাপতির অভিযোগের সত্যতা মেলে, তবে রিয়ালের বিজয় রথ আর নিষ্কলুষ থাকে না। কদিন আগেই ভিএআর এর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বার্সা সভাপতি বার্তামেউ। তার মতে লা লিগায় একটি দল এর পূর্ণ সুবিধা পাচ্ছে। অন্যদিকে কয়েকটি ম্যাচে ব্যবহারের উপযোগিতা থাকলেও ভিএআর ব্যবহারই করা হয়নি। রিয়াল মাদ্রিদের দিকেই বার্তামেউয়ের ইঙ্গিত তা পরিষ্কার। আলাভেসের সঙ্গে ম্যাচেও রিয়ালের প্রথম গোলটি আসে পেনাল্টি থেকে, আর দ্বিতীয় গোলটি ভিএআর এর সহায়তায়। ব্যবধান দ্বিগুণ করা অ্যাসেনসিওর গোলটি শুরুতে অফসাইডের কারণে বাতিল হলেও ভিএআর পরে গোলের অনুমোদন দেয়। ভিএআর হয়ে গেছে রিয়াল মাদ্রিদের সুপার সাব, এমন ট্রলও শুরু হয়ে গেছে এরই মধ্যে। তবে লস ব্লাঙ্কোদের এ নিয়ে বিকার নেই। রিয়াল ডিফেন্ডার রাফায়েল ভারানে বলছেন, ভিএআর বিতর্ক তাদের খেলায় প্রভাব ফেলছে না, নিজেদের আধিপত্য ধরে রাখাই রিয়ালের লক্ষ্য। অন্যদিকে বার্সা কোচ সেতিয়ান এই বিতর্কে গা ভাসাননি। কাউকে দোষারোপও করছেন না সেতিয়ান, নিজেদের খেলায় বরং উন্নতির জায়গা দেখছেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনাল সেমিফাইনালের ড্র নিয়েও সেতিয়ানের তেমন ভাবনা নেই। ভাবনার কেন্দ্রে শেষ হলো দ্বিতীয় লেগ। নিজেদের খেলায় উন্নতি খুব দরকার। বেশ কয়েকটি ম্যাচে আমরা ভালো শুরু করেও জয় বঞ্চিত হয়েছি, সুযোগ কাজে লাগাতে পারিনি। চ্যাম্পিয়ন্স লিগের ড্র নিয়ে কোনো ভাবনা ছিল না, আগে তো নাপোলিকে হারাতে হবে। তবে ড্র হয়ে যাওয়ায় ভালো হয়েছে, আগে থেকে সম্ভাব্য প্রতিপক্ষ ধারণা করা যাচ্ছে। সেতিয়ান লা লিগার শিরোপা আশা ছাড়েননি। তবে রিয়ালের মাস্টারমাইন্ড যখন জিনেদিন জিদান, তখন পা ফসকানোর সংখ্যা কম লস ব্লাঙ্কোদের। নিয়মিত ম্যাচ জিতেছি, এটাই বড় কথা। ছেলেরা অনেক গোল দেয়নি, কিন্তু গোল হজমও করেনি। এই রক্ষণাত্মক ধারাই বজায় রাখতে চাই। আমাদের পারফরমেন্সে আমি খুশি। বার্সার শেষ 3 ম্যাচের 3 প্রতিপক্ষেরই অবস্থান পয়েন্ট টেবিলের 10-এর নিচে। অপেক্ষাকৃত কঠিন প্রতিপক্ষ রয়েছে রিয়ালের। 5-এ থাকা ভিয়ারিয়ালের বিপক্ষে লড়তে হবে জিদানের দলকে। গ্রানাদাও চমকে দেওয়ার সামর্থ্য রাখে। রিয়ালের দুর্বল প্রতিপক্ষ কেবল লেগানেস। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল বিরতির সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।